বিএলও অবজারভারদের উপর হামলা হলেই এফআইআর করতে হবে জেলা শাসকদের। সিইও কে কড়া চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, কি নির্দেশ নির্বাচন কমিশনের, কোন প্রেক্ষিতে এই নির্দেশ? দেখো, গতকাল রাতেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে একটি কড়া চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে বলা হয়েছে বুথ লেভেল অফিসার থেকে শুরু করে এসআইআর কাজের সঙ্গে যুক্ত কোনো অফিসারের ওপর হেনস্থার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে, এফআইআর করে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। এবং এই চিঠি দেওয়ার সময় গত 28 নভেম্বর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে যে চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা নিয়ে, সেই চিঠির কথাও মনে করিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, রাজ্যের মুখ্য সচিবকেও যে চিঠি দেওয়া হয়েছিল গত 28 নভেম্বর, সেই চিঠির কথাও মনে করিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি রাজ্যের মুখ্য সচিবকে দেওয়া গত 28 নভেম্বর চিঠির কথা মনে করিয়ে দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে জাতীয় নির্বাচন কমিশন লিখছে যে বুথ লেভেল অফিসার শুধু নয়, অবজারভারদের ক্ষেত্রেও অর্থাৎ এসআইআর কাজের সঙ্গে যুক্ত যে কোনো আধিকারিকের ওপর হেনস্থার ঘটনা ঘটলে এফআইআর করতে হবে। এফআইআর করে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকদের সক্রিয় পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ শুধু এফআইআর করলে থেমে থাকলেই হবে না, তার বিরুদ্ধে তার পরবর্তীতে সক্রিয় পদক্ষেপও নিতে হবে এবং এটা গুরুত্ব সহকারে করতে হবে। অর্থাৎ প্রশাসনিক মহলের একাংশ মনে করছে এই যে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া হলো, গতকাল ফলতার ঘটনায় অবজারভারদের তরফে যে পাঠানো রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একটা সতর্ক বার্তা জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সঙ্গে সঙ্গে রাজ্য প্রশাসনকেও এই সতর্ক বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। বেশ, ধন্যবাদ সোমরাজ। শ্বশুর শাশুড়ির ভারতীয় নাগরিকত্ব নিয়ে রয়েছে ধোঁয়াশা। ছেলে নাকি বাংলাদেশি আর ছেলের বউ মায়ানমারের। এই পরিবারের ঠিকানা কাকদ্বীপ। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, তুঙ্গে তর্জা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের গণেশপুরে দাস পরিবার। অভিযোগ, এই পরিবারের ছেলে বাংলাদেশি আর ছেলের বউ মায়ানমারের। কি নাম আপনার? কৃষ্ণা দাস। আচ্ছা, কবে এসেছেন আপনি? সবে আছে 2 মাস। 2 মাস আগে এসেছে। আপনার আধার কার্ড আছে? আধার কার্ড তুলে দিলাম, আমি নতুন আইলাম বাংলাদেশে এলাম। আর কে এসছে? আর আমার বর আর আমার শ্বশুর আছে, কাকা শ্বশুর সঙ্গে আম হরাইছে এখানে সুবিধা নেই। কোথায় থাকতেন বাংলাদেশে? বাংলাদেশ মানে বর্মা, এখানকার বর্মা। হ্যাঁ, বর্মা। একসময় বার্মা, এখন মায়ানমার। সেখান থেকে কোন পথে ভারতে? মায়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে ভারতের মিজোরাম সহ উত্তর পূর্বের একাধিক রাজ্যের। কাকদ্বীপের দাস পরিবারের দাবি, মায়ানমার থেকে মিজোরাম হয়ে ভারতে ঢুকেছেন ছেলে ও ছেলের বউ, সেখান থেকে কাকদ্বীপে। আপনার যে বৌমা, উনি কতদিন এসছে? উনি এসছে এই তো ওখানে মেজারাম আছে না, মেজারাম থেকে ঢুকে এসছে 10-15-20 দিন হয়েছে। বাড়ি কোথায় ছিল বাংলাদেশে? বাংলাদেশে তো নীলার দিকে, বাংলাদেশের দিকে থেকে মেজারাম এসছে, মেজারামের থেকে আসছে। দাস দম্পতির বক্তব্য, বছর 15 আগে তারা বাংলাদেশ থেকে ভারতে আসেন। কাকদ্বীপে ভাড়া বাড়িতে থাকেন। ছেলে এতদিন বাংলাদেশে থাকতো। কয়েক মাস আগে মায়ানমার থেকে বউকে নিয়ে আসে কাকদ্বীপে। আপনারা কত বছর এসছে? আমরা এসে 15 বছর হচ্ছে এখানে থাকি। ভাড়ায় থাকি, জায়গা নিয়েছি, ঘর করতে পারিনি, ঘর করবো। আচ্ছা, আপনার যে বৌমা, উনি কতদিন এসছে? উনি এসছে এই তো ওখানে মেজারাম আছে না, মেজারাম থেকে ঢুকে এসছে 10-15-20 দিন হয়েছে। আধার কার্ড নেই? আধার কার্ডটা করবেন, তুলে দিয়েছি, জমা দিয়েছি। আপনারা ঘর ভাড়ায় দেন? হ্যাঁ, এই 3টায় ভাড়ায় আছে। নতুন কেউ এসছে সদ্য বাংলাদেশ থেকে, জানেন? না, নতুন এসেছিল, ও তো ওইখান থেকে আমরা তাড়া দিয়েছি। নতুন এসেছিল আমাদের। কেন, এখন তো আছেন তো? তাহলে ও ভাত খেতে এসছে, মনে হয় নিমন্ত্রণ করেছে, খেতে এসছে। কোথায় থাকে? কোথায় হ্যাঁ থাকে? কোথায়? ওই পাড়াতে থাকে। আমাদের সমস্যা হবে কেন, আমরা তাড়া দিচ্ছি। কদিন আগে এসছে? মাস 2 হবে। হ্যাঁ, ওরকম এসেই বর কেরালায় চলে গেছে। হ্যাঁ, বৌমা বর্মার থেকে এসছে। বছর গড়ালেই এ রাজ্যে ভোট, এসআইআর এবং অনুপ্রবেশ ইস্যুতে এখন থেকেই হাওয়া গরম। এই পরিস্থিতিতে কাকদ্বীপের এই দাস পরিবার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, শুরু হয়েছে তর্জা। একজন কি করে মায়ানমার মিজোরাম থেকে কিভাবে হচ্ছে বাংলার বা ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করে, এই দায়তে বিএসএফ বেড়াতে পারে না? যারা ঘুষপেটিয়া রক্ষা করার জন্য এত কথা বলছে, তারা কি করে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে ল্যাকেজ করছে? এই কৃষ্ণা দাস বা
অন্য কোনো ব্যক্তি পশ্চিমবঙ্গটাকে যে আঁতুড়ঘর বানিয়ে ফেলেছে, মেজর পজিশন যেটা বাংলাদেশ থেকে আসছে, আমাদেরকে সেদিকেই মন দিতে হবে, সেদিকেই আমাদের ধ্যান দিতে হবে। তাদের ভোট ব্যাংক এখান থেকে হারা যাচ্ছে, তারা আগামী 26-এর নির্বাচনে এখানে হারবেন, সেজন্য উনি পাগলের প্রলাপ বলছেন। এরকম কাকদ্বীপে প্রচুর জায়গায় এরকম ছড়িয়ে ছিটিয়ে লোক আছে, যে কিভাবে আসছে। শাসক দলের মদত যদি না থাকে এসব কি করে এরা আসতে পারে? বর্ডারে এত কিছু নিরাপত্তা, তার মাঝখান দিয়ে কিভাবে আসছে? এটা দুই সরকারকেই দায়ী এর পিছনে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। বালিগঞ্জ এবং রাসবিহারী একই সঙ্গে দু জায়গায় এসআইআর ফর্ম। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। সেই খবরের জেরে দ্রুত পদক্ষেপ। নির্বাচন কমিশনের নির্দেশে বালিগঞ্জে জমা পড়া এসআইআর ফর্ম বাতিল। সাবা আহমেদ একই সঙ্গে বালিগঞ্জ এবং রাসবিহারী দুই জায়গায় তার নামে এসআইআর ফর্ম। বুধবার বালিগঞ্জে এসআইআর ফর্ম জমা করেন সাবা। রাসবিহারীতেও ফর্ম জমা করতে যান, সেখানে ফর্মটি জমা নেওয়া হয়নি। রাসবিহারীর বিএলও এসআইআর ফর্ম ফিরিয়ে দেন। যাদবপুর থানায় অভিযোগও জানান। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলার খবরের জেরে পদক্ষেপ। বৃহস্পতিবার রাতেই বালিগঞ্জে জমা করা সাবা আহমেদের ফর্ম বাতিলের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে সাবা আহমেদের ফর্ম বাতিল করে দিয়েছেন বালিগঞ্জের বিএলও। শুধু সাবা আহমেদই নন, তার ছেলে জিশান আহমেদেরও দুই জায়গায় এসআইআর ফর্ম, বালিগঞ্জ এবং রাসবিহারী। বুধবার বালিগঞ্জে নিজের সঙ্গে ছেলের এসআইআর ফর্ম জমা করেন সাবা। পরে ছেলের এবং নিজের ফর্ম জমা করতে যান রাসবিহারীতে। বিএলও জানতে পারেন সাবার মতো তার ছেলেরও দুই জায়গায় ফর্ম রয়েছে। রাসবিহারীর বিএলওর অভিযোগ, তিনি ফর্ম দুটি ফিরিয়ে দিতে তার সঙ্গে দুর্ব্যবহার করেন সাবা। উনি সাউথ সিটি 259 পার্টের ভোটার, ডকুমেন্ট শো করতে গিয়ে তখন ভীষণ মিসবিহেভ করেন, ফর্মাল ডকুমেন্টস দিতে চাইছিলেন না, বাজে ব্যবহার করছিলেন। তারপর আবার দেখা যায় যে উনি অন্য আরেক জায়গাতেও অ্যাপ্লাই করেন। লিখিত অভিযোগ জমা দিয়েছেন কি? লিখিত সমস্ত দেওয়া হয়েছে। শুধু ফর্ম জমা করতে গিয়েছিলাম প্রথম দিন ওনার কাছে, আজকে 10-12 দিন আগে। ও আপনার পাওয়ার দিখা রাখা গলত জায়গা। আপনি ওনাকে গালিগালাজ করেছেন বলছে। বলতে না, গালি শোনা কাজ করেছে নাকি? ওরা হ্যারাস করছে, আমার কাগজটা নিল না তো। নির্বাচন কমিশনের নির্দেশ, বৃহস্পতিবারই সাবা আহমেদ এবং তার ছেলে জিশানের বালিগঞ্জে এসআইআর ফর্ম বাতিল করা হয়। তাদের শুনানিতে ডাকা হবে বলে জানিয়েছে কমিশন। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা। আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোলে আক্রান্ত উর্দি পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র জামুরিয়া। ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘিরে তুলকালাম। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই হামলা, মারধর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, ঠিক কি ঘটনা ঘটেছে? তো গভীর রাত্রে লরির ধাক্কায় এক পথচারীর দুর্ঘটনায় মৃত্যু হয় এবং এরপরই স্থানীয় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে 60 নম্বর জাতীয় সড়ক। এবং ঘটনার খবর পেয়ে যখন ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ গেলে পুলিশের উপরে হামলা চালায় গ্রামবাসীরা। হামলা চালানোর কারণ গ্রামবাসীরা জানায় কি বেপরোয়াভাবে রাতের অন্ধকারে লরি জাতীয় সড়কে যাচ্ছে এবং যার ফলে কিন্তু রাস্তায় পথচারীদের চলা একেবারেই বিপদ। এবং এই বেপরোয়া লরির জন্যই কিন্তু আজ দুর্ঘটনার শিকার হয়েছে এক সাধারণ মানুষ। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করেছিল এবং মৃতদেহ যখন তুলতে যায় পুলিশ, তখনই পুলিশকে ঘিরে বিক্ষোভ এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করতে থাকে উত্তেজিত জনতা। পুলিশ পাল্টা জোর করে দেহ তুলতে গেলে পুলিশের উপরে আক্রমণ করে দেয়। যে আক্রমণে পুলিশের একজন এএসআই সহ 4 জন পুলিশ কর্মী আহত হয়েছে। আহত পুলিশ কর্মীদেরকে দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে যেই পুলিশের ভ্যান গেছিল ঘটনাস্থলে, সেই ভ্যানও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা এবং গোটা ঘটনায় কিন্তু পুলিশ পরে 5 জনকে আটক করে তদন্ত শুরু করেছে, মৃতদেহ উদ্ধার করতে পেরেছে। যদিও সকাল থেকে উত্তেজনা রয়েছে এলাকায়, যার ফলে কিন্তু বাড়তি পুলিশ নজরদারি বাড়িয়েছে ওই 60 নম্বর জাতীয় সড়কে জামুরিয়া চুচুড়িয়া অঞ্চলে। ধন্যবাদ। বিমায় 100% বিদেশি বিনিয়োগ।
বিমায় 74% থেকে বাড়িয়ে 100% অনুমোদন। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, এর ফলে বিমা গ্রাহকরা কি কি সুবিধা পাবেন? দেখো, কেন্দ্রের তরফ থেকে কিন্তু তেমনটাই দাবি করা হচ্ছে যে এর ফলে কম্পিটিশন বাড়বে এবং যার ফলে প্রিমিয়ামের যে কম্পিটিটিভ মার্কেটে প্রিমিয়াম অনেকটাই কম হয়ে আসবে। কিন্তু বিরোধীদের অভিযোগ হচ্ছে যে যখনই বিদেশি বিনিয়োগ শুরু হবে তখন তারা অনেক বেশি ইন্স্যুরেন্স মার্কেটকে ডমিনেট করতে শুরু করবে এবং যেমনটা বিদেশেও হয়েছে, যেখানে রেগুলেশনস অনেক বেশি কমে যাবে এবং যার ফলে যদি কখনো আগামী দিনে প্রিমিয়াম বাড়ার আশঙ্কা তারা করছেন। তবে কিছুদিন আগেই তোমার মনে থাকবে যে জিএসটিতে একেবারে কাট করা হয়েছে এই হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, এবং সেখানে দাঁড়িয়ে যদি 100% এফডিআই হয়, সরকারের দাবি মেনে যদি সত্যি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কমে তাহলে সাধারণ মানুষের উপকার হবে। কিন্তু বিরোধীরা এখনো পর্যন্ত এই নিয়ে যথেষ্ট সন্দিহান রয়েছেন। এই চলতি যে সেশন রয়েছে সংসদে, তাতেই কিন্তু এই মন্ত্রিসভার সিদ্ধান্তকে বিল হিসাবে পেশ করা হবে এবং তারপরে সেখানে চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে। বেশ, ধন্যবাদ মৈত্রী। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না সিজফায়ার কবে হবে, ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত ঘোষণা করে। তো স্বাভাবিকভাবে যেই সরকারের মেরুদণ্ড লুব্ধ হয়ে পড়ে সেই সরকার তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যালাউ করবেই। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছে, এবার বীমা সংস্থাকে পুরোপুরি কর্পোরেটের হাতে তুলে দিয়ে দেশের মানুষের গচ্ছিত অর্থের সর্বনাশ করে দিচ্ছে। ওনারা যখন সরকার তৈরি করবেন, যখন এত অপছন্দ, ওনারা সরকারে আসবেন তখন বদলে দেবেন। যেটা ভারত সরকার মনে করেছেন যে ভারতবাসীর উপকার হবে, ভারত সরকার করেছেন। ওনারা যখন সরকারে আসবেন তখন ওনারা করবেন। কলকাতায় মেসি ম্যাজিক, শহরের লিওনেল মেসি দ্বিতীয়বার কলকাতায় ফুটবলের জাদুকর। মেসির সঙ্গে শহরে সুয়ারেজ ও ডিপল। রাত 2:30 নাগাদ দমদম বিমানবন্দরে নামে ফ্লাইট। আজ সকালে হোটেলে মিট অ্যান্ড গ্রেট। এবং কলকাতায় মেসি ম্যানিয়া, মেসি ভক্তদের উচ্ছ্বাস। যুবভারতী স্টেডিয়ামে গোট কনসার্ট। সকাল থেকেই স্টেডিয়ামে ভিড়। এলএম টেমকে সামনে থেকে দেখার অপেক্ষা, যে অপেক্ষায় ভাসছে গোটা শহর। বহু দূর দূর থেকেও প্রচুর ভক্তরা এসে পৌঁছে গিয়েছেন। আর সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত, এলএম 10কে সামনে থেকে দেখার অপেক্ষা, কতটা আবেগে ভাসছেন ভক্তরা এই মুহূর্তে, কিরকম উচ্ছ্বাস? দেখো অনিন্দিতা, আর্জেন্টিনা জিতলে পরে এই শহরের বেলঘরিয়া থেকে একেবারে নিউ গড়িয়া পর্যন্ত উচ্ছ্বাস হয়। ঠিক একইভাবে যখন মেসির পায়ে বল থাকে সেই উল্লাস বিভিন্ন ঘর যেন স্টেডিয়াম হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে এখন যেটা দেখা যাচ্ছে যে যুবভারতী স্টেডিয়াম তা কিন্তু অপেক্ষারত লিওনেল মেসিকে দেখার জন্যে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে 11:15 থেকে 35-এর মধ্যেই পৌঁছে যাবেন ফুটবলের রাজপুত্র। এবং সেই কারণেই প্রচুর মানুষ ইতিমধ্যে কিন্তু ভিড় করেছে। কেউ উড়িষ্যা থেকে এসেছেন, তারা বলছেন যে এক ঝলক দেখতে চান। কেউ কল্যাণী থেকে এসেছেন, আরও দূর দূরান্ত থেকে অনেকজন এসেছেন। প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছেন এবং তারা যেমনটা বলছেন যে এক ঝলক দেখতে চান, তাদের যে চিৎকার সেই চিৎকার পৌঁছে দিতে চান। এবং একইভাবে যে দেখা যাচ্ছে, একবার ভিড়টা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। সেই ভিড়টা কিন্তু একদম দেখার মতো। আমি 2 নম্বর গেটে দাঁড়িয়ে রয়েছি, সেখানে চেকিং চলছে। টিকিট দেখার পর সেই চেকিংয়ের পর কিন্তু পৌঁছে যাচ্ছেন ভক্তরা। এবং সেই মাঠের মধ্যে এখন কিন্তু শুধুমাত্র অপেক্ষা, স্টেডিয়ামের বাইরেও সেই অপেক্ষার ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। প্রচুর মানুষ ইতিমধ্যেই, কেউ আর্জেন্টিনার জার্সি পরে এসেছেন, কেউ তার জার্সিতে লেখা রয়েছে মেসি 10 অর্থাৎ এলএম 10। এবং সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট, অর্থাৎ মানুষের মধ্যে উচ্ছ্বাস, মানুষের মধ্যে উত্তেজনা। এবং একেবারে মানুষের মধ্যে উত্তেজনা, উচ্ছ্বাস তো স্বাভাবিক, সেটাই তো থাকা উচিত এবং সেটাই রয়েছে। তারই পাশাপাশি আমরা একটু লেক টাউনের দিকেও নজর রাখবো। কলকাতায় মেসি ম্যানিয়া লেক টাউনে 70 ফুট উঁচু মেসি মূর্তি ভার্চুয়ালি উদ্বোধন করবেন মেসি। হোটেল থেকেই ভার্চুয়ালি মূর্তি উন্মোচন। আর লেক টাউনে ইতিমধ্যেই প্রচুর মানুষের ভিড়। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ। এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কিরকম?
দেখো কলকাতা এখন মেসি জ্বরে কাবু এমনটা বলা চলে, এবং কলকাতায় যে মেসি গতকাল রাতে এসছে তার পরবর্তী ক্ষেত্রে লেক টাউনে কিছুক্ষণের মধ্যে সকাল 10:30টায় একেবারে এই লেক টাউন ঘড়ি মোড় সেখানে কিন্তু উদ্বোধন হবে, আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি উদ্বোধন হবে লিওনেল মেসির 70 ফুটের মূর্তি। তার আগে কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যারা মেসি অনুগামী, যারা মেসি ভক্ত, তারা কিন্তু ইতিমধ্যেই এইভাবেই মেসির জন্য গলা ফাটানো শুরু করেছে, এবং আর্জেন্টিনার পতাকা এবং মেসির জার্সি গায়ে কিন্তু একেবারে এই যে ভার্চুয়াল উদ্বোধন সেখানে কিন্তু তারা উপস্থিত হয়েছে, এবং প্রত্যেকে তারা কিন্তু মেসি জ্বরে কাবু, যেহেতু মেসির নামে স্লোগান এই লক্ষ্য করা যাচ্ছে। এবং যে চিত্র আমি তোমায় দেখাচ্ছি একেবারে লেক টাউন ঘড়ি মোড়, সেখানে কিন্তু একেবারে মেসি ভক্ত তারা এইভাবেই ভিড় জমিয়েছে। কিন্তু অন্যদিকে যদি ছবি দেখাই, যার জন্য এখনো পর্যন্ত বহু মানুষ তারা কিন্তু অপেক্ষা করছে, ঠিক 10:30টায় আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন হবে ভার্চুয়ালি, এবং এই যে 70 ফুটের মূর্তি, সেই মূর্তি কিন্তু ভার্চুয়াল উদ্বোধন হবে। সেই মূর্তির ছবি দেখানোর চেষ্টা করব। শেষ পর্যায়ের যে কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে, তার কারণ আর কয়েকটা মিনিটের অপেক্ষা, তারপরেই কিন্তু লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি কিন্তু এই মূর্তির উদ্বোধন করবে, এবং এই মূর্তির উদ্বোধন করবে যেখানে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি যেমন ভার্চুয়ালি সেখান থেকে উপস্থিত থাকবেন, এবং এই মূর্তি কিন্তু কিছুক্ষণের মধ্যেই একেবারে উদ্বোধন হবে সকাল 10:30টায় আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি। এবং যেখানে রীতিমতো মেসি জ্বরে কাঁপছে গোটা শহর। ধন্যবাদ অনুপ। কলকাতায় মেসি ইএম বাইপাসে যান নিয়ন্ত্রণ, সকাল 6টা থেকে পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ, অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। পণ্যবাহী গাড়িগুলি পরমা আইল্যান্ড থেকে উল্টোডাঙ্গা ফ্লাইওভার পর্যন্ত ইএম বাইপাসে ঢুকতে পারবে না। চালতাবাগান রোড, বেলেঘাটা মেন রোড ও নারকেলডাঙ্গা মেন রোডের একাধিক সংযোগস্থল থেকেও ইএম বাইপাসমুখী পণ্যবাহী গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।